রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমরা অনেকদিন ধরেই খুব কনফিউজড ছিলাম এবং বিশেষ করে ডক্টর ইউনূসের চেলারা যেভাবে বলছিল স্যারের 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ক্ষমতায় থাকা উচিত, কিন্তু তারপরে তিনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তখন কনফিউশন হলো যে নির্বাচন কি আদৌ হবে কিনা। তো নির্বাচনটি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন যেটি আলোচনা আছে যে নির্বাচনের পরে কি হবে, ডক্টর ইউনূস কি ক্ষমতা ছেড়ে চলে যাবেন নতুন যারা নির্বাচিত হবেন তাদের ক্ষমতা দিয়ে, নাকি কি করবেন? এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছে, আজকে সেটা নিয়ে আলাপ করব। তবে তার আগে এই গতকাল বেসিক্যালি এবং আজকে সারাদিন কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম এবং কয়েকটা ফটো কার্ড দেখলাম। পত্রিকায় নিউজও ছেপেছে যে গতকাল বুধবার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026, এটি 4 দিন ব্যাপী একটা এক্সপো। এটি হচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই এক্সপোটা উদ্বোধন করেছেন। সেই এক্সপোতে তিনি কি বলেছেন আপনারা হয়তো শুনেছেন। কিছু কথা আমার কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে, তা একটা ছোট্ট ক্লিপ একটু শোনাই। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা। এই যে উনি বললেন যে জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা কি বিশ্ব চ্যাম্পিয়ন বলা যায়। তা আমি আগেই বলেছিলাম যে যাবার আগে ডক্টর ইউনূস বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন এবং এখন কফিনে পেরেক ঠুকতেছেন। এই যে বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব সেরা বা পৃথিবীতে চ্যাম্পিয়ন, এইটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের কি চরম সর্বনাশটা করলেন। কেন বাংলাদেশকে তিনি জালিয়াতিতে চ্যাম্পিয়ন বলছেন? বলছেন বাংলাদেশের পাসপোর্ট জাল হয়, বাংলাদেশের বিভিন্ন দেশের যে ভিসা, এমনকি আমেরিকান ভিসাও জাল হয়। এইটা কি সত্যি? এই যে অ্যালিগেশনটা উনি দিলেন, বাংলাদেশে একসময় গলাকাটা পাসপোর্টের কথা আমরা শুনেছি, সেটা 80-র দশকে, 90-এর দশকে কিছুটা শুনেছি, কিন্তু এখন যে ডিজিটাল পাসপোর্ট গুলো হচ্ছে একদম সেই মানে একদম অত্যাধুনিক, ওর ভেতরে চিপস থাকে। তো এই পাসপোর্ট গুলো কি গণহারে জাল হওয়ার সুযোগ আছে বা আদৌ হয়? এরকম হয়তো কালে ভদ্রে একটা হইতে পারে, সেরকম দুই একটা জাল পাসপোর্ট কিন্তু উন্নত বিশ্বের দেশেও হয়, কিন্তু সেটা তো উদাহরণ হইতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবে বললেন যে যারা বাংলাদেশে সবুজ পাসপোর্ট ক্যারি করে তারা অধিকাংশই জাল পাসপোর্ট ক্যারি করে। উনি পুরা জাতিকে জালিয়াতির কাঠগড়ায় দাঁড় করালেন। কিন্তু উনি কি, উনি যখন ছোট ছিলেন কিশোর বেলায়, তখন পত্রিকায় বিভিন্ন কুইজ টুইজ ধাঁধা দেওয়া হতো এবং সেগুলোর যারা উত্তর দিত তাদের জন্য পুরস্কার দেওয়া হতো। উনি করতো কি, তখন পত্রিকায় চিঠি লিখতো যে আমি অমুক, আমি সলেমান, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমি পুরস্কার পাইছি, আপনি আমার এই ঠিকানায় পুরস্কারটা পাঠান বলে নিজের ঠিকানা দিত। মানে অন্যের পুরস্কারটা জালিয়াতি করে তিনি নিজে নিয়ে নিতেন। এটা তিনি ছোটবেলা থেকেই করছেন। এই গল্পটা কিন্তু আমরা বলছি না, এটা উনি নিজের বইয়ে নিজেই লিখেছেন। তো যার শৈশবের শুরু, কৈশোরের শুরুতেই জালিয়াতি, এবং তারপরে দেখেন এই যে 17 মাস হলো যে জোর করে যে অবৈধভাবে প্রধান উপদেষ্টা হয়েছে, এই প্রধান উপদেষ্টা হয়ে কি জালিয়াতি করেছে। নিজের যা যা উপকার করা সব করছে, নিজের বিরুদ্ধে মামলা খারিজ করে দিছে, গ্রামীণের 666 কোটি টাকা কর মওকুফ করেছে, গ্রামীণের মালিকানা ছিল সরকারের সেটা কমিয়ে 10%-এ নিয়ে আসছে, গ্রামীণের সব ট্যাক্স, গ্রামীণ কিন্তু ব্যাংকিং
নিয়ম মেনে চলে, তার ট্যাক্স 2029 পর্যন্ত মাফ করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছে, মেডিকেল কলেজের অনুমতি নিয়েছে, আদম রপ্তানির লাইসেন্স নিয়েছে। কি নেয় নাই আমি একটা লিস্ট করছি। মানে জালিয়াতির চরম সে নিজে করেছে, এবং সে নিজে একটা জালিয়াত, সে মনে করে তার মতো বাংলাদেশে সবাই জালিয়াত। এবং এই 17 মাসে বাংলাদেশকে, একজন আজকে বলতেছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে এই চেষ্টা করছিল, তিনি এসে বললেন যে না, সিঙ্গাপুর না, আমরা আমেরিকা হব। তো সবাই দেশবাসী ওনার প্লেনে উঠলো, উনি আমেরিকা যাওয়ার কথা বলে উনি পাকিস্তানে সবাই নামাই দিলেন। বাংলাদেশ একটা উদীয়মান ইমার্জিং একটা ইকোনমির দেশ, সেই দেশটাকে এখন পাকিস্তানের মতো ফকির বানাচ্ছে। বিদেশি বিনিয়োগ অলরেডি 62% নাই হয়ে গেছে। আমাদের এই যে 12ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে গণতন্ত্র জাদুঘরে চলে গেছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের মাধ্যমে $2 বিলিয়ন রপ্তানি আজকে ঝুঁকির মুখে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে 5টি বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রম থমকে গেছে, কোনো উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু করেনি, কিন্তু ইতিমধ্যেই $18 বিলিয়ন লোন নিয়ে ফেলেছে, এবং সেই লোনের টাকা হাওয়া হয়ে গেছে। লন্ডন প্রবাসী একজন অর্থনীতিবিদ আছে মামুনুর রশিদ, তিনি বললেন যে 200 বিলিয়ন মার্কিন ডলার তারা দেশ থেকে অলরেডি 17 মাসে পাচার করেছে। $200 বিলিয়ন, চিন্তা করা যায় মানে কি পরিমাণ ফ্রডকে এই মানুষ ক্ষমতায় বসিয়েছে, জোর করে মানুষের সাথে প্রতারণা করে তিনি এই কাজটা করেছে। এখন এই লোকটা ক্ষমতার থেকে তো যেতে চান না, কিন্তু তিনি ফেব্রুয়ারির ইলেকশনের পরে কি চলে যাবেন? এইটার আমরা যখন ডিগ ডাউন করছিলাম, তখন তার ব্যক্তি বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ, সংবিধান বিশেষজ্ঞ না হয়েও সংবিধান সংস্কার কমিটিতে ছিলেন, লিড দিয়েছেন, আবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন, ডক্টর ইউনূস সেটার সভাপতি ছিলেন। তো এখন আলী রিয়াজ একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা প্রথম 6 মাস গণপরিষদ সদস্য থাকবেন। সাধারণত কি হয়, ইলেকশন হয়, এমপি হয়, তারা শপথ নেয়, সরকার গঠন করে, একজন প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী পরিষদ হয়, বিরোধী দল হয়। এখানে সেটা হবে না, তখন যারা ইলেক্টেড হবে তারা গণপরিষদ সদস্য হবে। এই গণপরিষদ সদস্যদের কাজ হবে তখন এই জুলাই সনদের আলোকে সংবিধান সংবিধান সংশোধন করা, সংবিধান সংশোধন করে তখন সংবিধানের নিম্নকক্ষ যারা নির্বাচিত হলেন এবং এই আনুপাতিক ভোটের হারে উচ্চ কক্ষ গঠিত হবে, এবং তখন তারা যাই সিদ্ধান্ত নিক সংবিধান সংশোধন সহ সেটা উচ্চ কক্ষে অ্যাপ্রুভ হইতে হবে, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। এবং এখন এই আনুপাতিক হারে যেটা নেপালে হয়েছে, দেখা গেল ছোট ছোট পার্টি বা জামাত টামাত যারা বিরোধী দলে থাকে, এরা উচ্চ কক্ষে এমন একটা সংখ্যা পায় যে তারা তখন পুরো সংসদটাই অস্থিতিশীল হয়ে যায়। সরকার একটা বিল পাশ করাতে যাচ্ছে, সেটা হচ্ছে না, তো একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে হবে। তো এই 6 মাস ডক্টর ইউনূস কি ক্ষমতা ফেব্রুয়ারি ইলেকশনের পরে চলে যাবে? এই 6 মাস গণপরিষদ হলে ক্ষমতা কাদের হাতে থাকবে? এই 6 মাস ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষমতায় থাকবে, তার মানে আগস্ট পর্যন্ত সে ক্ষমতা চালায় যাবে। তারপরে আবার নতুন কোনো ষড়যন্ত্র আসে কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু অগস্ট পর্যন্ত যে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে, অগস্টের আগে যে সে ক্ষমতা ছাড়বে না, এটা মোটামুটি তার দিক থেকে নিশ্চিত হয়ে গেছে। তা এবং তার কিছু যে কোর উপদেষ্টা পরিষদ আছে, তারা মোটামুটি এই ষড়যন্ত্রটা করেছে, এবং এটাই আলী রিয়াজ মার্কেটে ছেড়েছে। এই কথা শোনার পরে আমি আমার একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন, যে খুব গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি বলেছেন যে নির্বাচনটা শুধু হোক, যদি বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতায় যায় তাহলে সর্বোচ্চ ডক্টর ইউনূসকে সময় দেওয়া হবে 10 দিন।
এই 10 দিনের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে সসম্মানে। যদি সেটা না করে টালটু বাল্টু করে তাহলে তাকে পিছনে লাথি দিয়ে খেদানো হবে। তাহলে দেখা যাক নির্বাচনে কারা জয়লাভ করে, এবং যে কারণে ডক্টর ইউনূস বা আরো যারা আছে ষড়যন্ত্র করছে তারা কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে এই চেষ্টাটা করছে, সেটা নিয়ে আমি পরে কথা বলব। তাহলে ডক্টর ইউনূসের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এই ঠাউট বাটপার পুরো জাতিকে বিশ্বের কাছে ছোট করতেছে। আরো অনেক আপত্তিকর কথা বলেছে সরকারি যারা সরকারি চাকরি করেন তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত না, তাতে নাকি সৃজনশীলতা কমে যায়, 10 বছর পর পর নতুন করে শুরু করতে হয়। তো ডক্টর ইউনূস, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি কত বছর ছিলেন এবং আপনার অবসরের বয়স ছিল 65। আপনি তো 70 বছরে এইটা ছাড়তে চাননি, এবং এই পদ না ছাড়ার জন্য আপনি হাইকোর্ট পর্যন্ত ফাইট করেছেন। আপনি গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদ ছাড়তে পারেন নাই, আর আপনি নসিহত দিচ্ছেন যে সরকারের চাকরি কারো 5 বছরের বেশি করা উচিত না। এটা কি আমেরিকা? আপনারই একা ইনোভেটিভনেস আছে, সৃজনশীলতা আছে, আর কারো কিছু নাই। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।